করতেই পারি, তার করেসপন্ডিং ডিসচার্জও আমরা ইউজ করতে পারবো। এই কাজটা করে নিতে হবে। তারপরে কি কাজ আমরা রাউটিং এ দেখেছি, একটা খুব ইকুয়েশন, সিম্পল ইকুয়েশন ইউজ হয়, সেটা হলো যে কি C0I2 কোশ্চেনটা ছিল, ইকুয়েশনটা ছিল এরকম, Q2 ফর্মুলা না, Q2 is equal to C0I2 plus C1I1 plus C2 না তো আমার তো সেটিংটা ঠিক করা নেই। Q1 এরকম ছিল। ওখানে যাই তো রেকর্ডিং স্টার্ট করি না, স্টার্ট করলে বন্ধ করো, বন্ধ রাউটিং এর ইকুয়েশন C0I2 C1I1 C2O1, তো এই হচ্ছে রাউটিং এর ইকুয়েশন। মাত্র C0 C1 C2 এই তিনটা যদি আমি প্রথমে হিসাব করে নেই, তাহলে এই I2 I1 Q1 বসালে আমি প্রথম স্টেপের পরে যে Q2 কত হয়ে যাবে, পরবর্তী স্টেপের জন্য সিমিলারলি এই প্রথম স্টেপের Q2 টাই পরের স্টেপের জন্য Q1, আর পরের স্টেপের জন্য এই I2 I1 ও সেইভাবেই প্রথম স্টেপের জন্য যেটা I2 পরের স্টেপের জন্য এটা I1, এইভাবে I2 I1 Q1 মান বসালে C0 C1 C2 এগুলো চেঞ্জ হবে না, তাহলে এই প্রতি স্টেপের জন্য Q2 হয়ে যাবে। এই হচ্ছে তোমার রাউটিং, খুব সিম্পল। আমরা স্টেপ ওয়াইজ আমরা দেখছি যে C0 minus kx plus 0.5 del t, এক্সপ্রেশনটা এরকম ছিল, এগুলো মান বসালেই C0 C1 পেয়ে যাবে, আর 1 থেকে দুইটা মাইনাস করলে তুমি বাকিটা লিখতে পারো আরো কনফিডেন্সের জন্য। এখানেও মান বসিয়ে দিলে, আর নিচের ভ্যালুটা যদি একবার হিসাব করে নাও এটাই বারবার হবে, কাজেই টাইমটা এইভাবে সেভ করতে পারো, তবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। সিম্পল বাট একটু লেংদি, টাইম কনজিউমিং আছে। C0 C1 C2 ফর্মুলাটা খুঁজে পেয়েছি। ফর্মুলাটা তো স্যার ভাই আগে দেখাইছে, তুমি ছিল না ক্লাস। এই যে C0 হচ্ছে minus kx 0.5 del t, kx plus 0.5 del t, এটা মাইনাস প্রথমটা, পরেরটা প্লাস। আর তুমি যদি এটা এই 1 থেকে বা এই দুটা যোগ করো, যোগ করে 1 থেকে মাইনাস করো, তাহলেই পরেরটা হয়ে যাবে। স্যার বুঝতে পারছি। আর এটা দুটা যোগ করলে হবে del t বাই এত, কারণ এটা ভেনিশ হয়ে যাবে, আর হাফে হাফে যোগ করলে del t হবে। তাহলে এই রাউটিং এর প্রথম কাজই হচ্ছে একটু চেক করে নেওয়া যে del t টা আমার এই রেঞ্জে আছে কিনা। সেকেন্ড হচ্ছে C0 C1 C2 নির্ণয় করা, আর এখানে শুধু তোমার k এবং x এর মান দেওয়া আছে, শুধু এখানে মান বসানো del t 6 আওয়ার, এগুলো শুধু মান বসানো। তো এইভাবে C0 C1 C2 যদি পেয়ে যাও, এখন এই ইকুয়েশন থেকে এই টেবুলার ফর্মে এইভাবে তুমি ডেটাগুলো করতে পারবে। এখানে কিন্তু ডেটা আরো আছে, তোমার সংক্ষিপ্তের জন্য ফন্টগুলো বড় করার জন্য এখানে একটা পার্ট আসছে। তাহলে কোশ্চেনে কি দেওয়া আছে, এই টাইম ইন্টারভাল 0 6 12, আর কি দেওয়া আছে ইনক্লুড ডেটা 10 20 50 60 দেওয়া আছে। এখন এই 3 থেকে আমাদের 6 পর্যন্ত আমাদের হিসাব করতে হবে। কলাম 3 কিভাবে আসবে, ব্রেকআপ করে নেওয়া হয়েছে, তুমি চাইলে এক লাইনে করতে পারো, একটা কলামের মধ্যে এগুলো করতে পারো, কি হয়ে যাবে, অসুবিধা নেই। তো এখানে ব্রেকআপ করে করা হয়েছে। প্রথমটা কি C0I2, দেখো C0 হচ্ছে আমাদের ছিল 0.048, এই 0.048 দিয়ে যদি আমি 20 কে গুণ করি এটা পেয়ে যাব। আবার 0.048 দিয়ে যদি আমি পরের স্টেপের জন্য 50 কে গুণ করি এটা হয়ে যাবে, 60 কে গুণ করলে এটা হবে। দেখো প্রতি স্টেপের মাঝখানে যে ভ্যালুটা, এটা রেসপেক্টে এটা I1 এটা I2, এটা খেয়াল রাখতে হবে। আর এই C0 কে I2 দ্বারা গুণ, আর C1 এর ভ্যালু ছিল 0.429, এটাকে I1 দ্বারা গুণ, কাজেই 20 কে 0.429 দ্বারা গুণ করলে হবে এটা, সরি এটা যেহেতু I1, এটা I1 কে যদি এটা যদি এখান থেকে শুরু করি, 10 কে যদি 0.429, আচ্ছা 10 কে গুণ করতে আমরা বুঝতেও পারবো, এখানে 0.429 দ্বারা গুণ করি তাহলে হবে 4.29 এইভাবে। আর এটা ছিল 10 দ্বারা গুণ করলে, I2 ছিল
তাহলে i1 হচ্ছে এখানে 10, 10 কে 0.42 দিয়ে গুণ করলাম, এরকম পরেরটা আসবে। এই স্টেপের জন্য হবে 20 হচ্ছে তোমার i1, এই 20 কে 0.49 দ্বারা গুণ করে আসবে এখানে। এরকম ভাবে কলাম 4 হবে। কলাম 5 ওই যে প্রথম ভ্যালুটা যে দরকার হয়, তাহলে 0.523, এখন Q1 কত ছিল কোশ্চেনে? Q1 10, তাহলে 10 গুণ 10 গুণ 0.523, তাহলে 5.23। তাহলে কলাম 5 হচ্ছে Q1 যেটা দেওয়া আছে কোশ্চেনে, 10 দেওয়া আছে না দেওয়া থাকলে ধরে নিবে, গুণ C2 এর মান কত? 0.523, তাহলে 0.523 ইন্টু Q1 10, 5.23 হয়ে গেল। এই তিনটা যোগ করলে সরি আমি তো এখানে 10 এবার লিখছি, তার আগে কোথায় ছিল? আচ্ছা সরি, যখন i1 10 তখনই কিন্তু Q1 10, সেই জন্য এই বরাবর আমরা 10 পুট করে আমরা এগোবো। তাহলে এটা হবে C0 i2, এটা হবে C1 i1, আর এটা হবে C2 Q1। এই Qটা এখানে আছে, এগুলো i1 i2 এখানে আছে, আর Q1 টা এখানে আছে। কাজে এটাকে আমি 0.523 গুণ করলে এটা পাবো। এখন এই তিনটা যোগ করলে, যেটা সূত্র এটাই বলে, দেখো C0 i2 তিনটা যোগ করলে Q2 হবে। কাজে এই তিনটা যোগ করলে পরে আমরা Q2 পাবো, অর্থাৎ এই ইন্টারভ্যালে পরে 6 বরাবর ডেটাটা পাবো। এই হচ্ছে একটা স্টেপে কমপ্লিট একটা স্টেপ। তাহলে এই তিনটা যোগ করলে আমরা Q2 পাবো। এর পরের স্টেপটা একটু দেখি। পরের স্টেপের জন্য এটা কিভাবে আসবে বলো, একজন বলো। 0.04248 গুণন 20, না 20 না, 50 না, সরি 50 স্যার, 50 আর এখানে 0.429 into 20, রাইট। তারপর এখানে Q1 আছে 0.523, Q2 যেটা হবে 10.48, এটা 0.523 ইনটু 10.4, আগের স্টেপের Q2, এখন হবে এটাই Q1 আমাদের জন্য, পরের স্টেপের জন্য 10.48, তাহলে এটা আসবে এই একই। এখন এই তিনটা যোগ করবে, তাহলে এই পরের ইন্টারভ্যালটার জন্য তোমার Q2 হয়ে যাবে এটা। এই তিনটা যোগ করলে এটা যোগ করলে এটা হবে। এই প্রসিজার, এই আমরা এই সবগুলো টাইম ইন্টারভ্যালের জন্য আমাদের আউটফ্লো ডাটা হয়ে যাবে। আচ্ছা, ইনফ্লো ডাটা হচ্ছে এগুলো, তার করেসপন্ডিং আউটফ্লো ডাটা এগুলো। আমরা যদি এখন এটাকে আমাদের একটা স্লাইড এখানে থাকা উচিত ছিল, আমাদের কিন্তু এটা দেখাতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই হাইড্রোগ্রাফটা দেখাতে হবে। আমার ইনফ্লো হাইড্রোগ্রাফটা এরকম ছিল, আউটফ্লো হাইড্রোগ্রাফটা কিরকম হলো এটা আমাদের দেখাতে হবে। দেখো যে আর খুব কম সময়ে পরীক্ষার ক্ষেত্রে অ্যানসারিং এর জন্য, কারণ কার্ভের নেচার একটা ব্যাপার আছে, এটা খুব সঠিকভাবে করলে কার্ভটা সঠিক হবে, কারণ একটা স্লোপের ব্যাপার আছে। তো আমরা যদি দেখতে চাই আমাদের কি এখানে রাউটিংটা আসলে ফাইনাল কি রেজাল্ট দেয়, তো আমরা যদি দেখি এখানে দেখো তোমার 20, 50, 60, 55 কমতে আছে। তাহলে পিক পেয়েছিলাম ইনফ্লো এর যখন টাইম হচ্ছে 18 আওয়ার্স, সে কোন একটা ডে এর 18 হচ্ছে 12টার পরে সন্ধ্যে 6টায় মনে করো ইনফ্লো হাইড্রোগ্রাফের পিক ছিল, এটা ছিল 60। আউটফ্লো হাইড্রোগ্রাফের পিক কোথায় আমরা যদি খেয়াল করি, 33, 46, 50, সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 49.61। এই 49.61 কোন টাইমের করেসপন্ডিং? 30 আওয়ার করেসপন্ডিং। 30 হচ্ছে পরের দিন তোমার 6টায়, 12টার পরে 24 পরে 6, 30। তাহলে দেখো আগের দিন সন্ধ্যায় ইনফ্লো এর পিক ছিল, আর পরের দিন সকাল 6টায় হলো
তোমার আউটফ্লো এর পিক, তাহলে এখন আমরা বলতে পারতেছি যে টাইম ডিফারেন্সটা এটাকে বলে তোমার টাইম ডিলেড। দুইটা ইম্পর্টেন্ট ইনফরমেশন উই হ্যাভ টু এক্সপ্লোর হিয়ার। One is attenuation, another one is time delay of peak. তাই টাইম ডিলেটা হচ্ছে এখানে তোমার কত ঘন্টা, 18 থেকে 30, 12 ঘন্টা। 12 ঘন্টা। হ্যাঁ, এটা যদি এখানে অরুণাচল প্রদেশ ইন্ডিয়ার কথা হয়, হ্যাঁ, ইনফ্লোটা, আর আউটফ্লোটা যদি আমাদের সিরাজগঞ্জের কথা হয়, তাহলে 12 ঘন্টা পরে সিরাজগঞ্জে এই ফ্লাডটা আসবে। তো এই ধরনের ইনফরমেশন আমরা এখান থেকে পাবো। আর কত আসবে তো এরকম ফ্লো তো নদীতে হয়, কম ফ্লো হলে আমাদের খুব কনসার্ন না, কিন্তু পিক ফ্লোটা কত থাকবে? হ্যাঁ, আমাদের জানা আছে নদীতে এই ধরনের স্টাডি করা আছে, সেটআপ আছে, গেজ আছে যে ডিসচার্জ কত হলে এখানে স্টেজ কত হবে, ওয়াটার লেভেল কি হবে, কত এরিয়া ফ্লাডেড হতে পারে। তো এই ডিসচার্জটা কত? ডিসচার্জ হচ্ছে যে এখানে ছিল ইন্ডিয়াতে ছিল তোমার 60 কিউমেক, এখন বাংলাদেশ সিরাজগঞ্জে এসে হয়েছে 50, অর্থাৎ 49.61, প্রায় 10 কিউমেক ডিফারেন্স। তো এই হচ্ছে পিক ভ্যালুটা। এই ইনফরমেশন গুলো আমরা রাউটিং থেকে পাই। দিস ইজ এ ফ্লো রাউটিং ফর রিভার রিচ। কোনো কোশ্চেন আছে? নেক্সট ডেতে আমরা রিজার্ভার রাউটিং দেখব। আর আজকে আমরা রিভার রাউটিং শেষ করছি। তো আজকে দেখলাম হোয়াট ইজ রাউটিং, তার টাইপস, ক্লাসিফিকেশনস, তারপর তার কিছু ক্যারেক্টারিস্টিক্স, তারপরে হোয়াট আর দ্য ইকুয়েশনস ইনভলভড ইন সলভিং দিস টাইপ অফ প্রবলেম। ইকুয়েশনস পরে আসছে হলো কে এবং এক্স কিভাবে নির্ণয় করা যায় একটা চ্যানেলের জন্য। আর তারপরে আমরা ফাইনালি দেখে ফেলেছি যে তোমার রাউটিং কিভাবে করা যায় যদি কে এক্স একটা রিচের জন্য অ্যাভেলেবেল হয়, দেওয়া থাকে আমাদের কাছে। স্যার, বাংলাদেশে যে বন্যার মানে পূর্বাভাস গুলো দেওয়া হয় সেগুলো কি এই সিস্টেমে দেওয়া হয় না আরো অন্য কোনো কনসিডারেশন আছে? না, এই সিস্টেমেই এখানে ওয়াটার লেভেল এবং তোমার ডিসচার্জ, এটাকে বলে রেটিং কার্ভ, এগুলা বিভিন্ন স্টেশনের জন্য এগুলা ফিক্স করা আছে এবং ইয়ার টু ইয়ার এগুলো মডিফাই করে। তো এই মডিফাই করতে হলে জানো যে আমরা ডিসকাস করেছিলাম স্ট্রিম ফ্লো মেজারমেন্ট চ্যাপ্টারে। তো মডিফাই করতে হলে আমাদের কিন্তু ব্যাপকভাবে মেজার করতে হবে, কারণ সেকশনে কোনো চেঞ্জ আসছে কিনা। তো এটা হচ্ছে তোমার ডিসচার্জ কত হলে স্টেজ কত, বা স্টেজ কত হলে ডিসচার্জ কত বলে দেওয়া লোকালি। আর এটা হচ্ছে তোমার রাউটিং, আপস্ট্রিমের ফ্লোটা কতক্ষণে ডাউনস্ট্রিমে আসবে, এইটা কিন্তু এই হচ্ছে রাউটিং প্রসিজার মেথড। আরো সফিস্টিকেটেড হচ্ছে হাইড্রোলিক রাউটিং, যেটা এটা মোমেন্টাম ইকুয়েশনকে ইনভলভ করা হয়, অ্যাকুরেসি হায়ার হয়। তো আমাদের সবগুলোই এত ম্যানুয়ালি এভাবে করে না, এগুলো সব মডেলে কনভার্ট করে নিয়েছে, হাইড্রোলজিক মডেল আমরা যেটা বলি। তো মেইন আমরা যত মডেলিং করবো না কেন, এটা তো একটা ইনস্ট্রুমেন্ট। মডেল দিয়ে যদি আমি রেজাল্ট দেখতে চাই, এটা কিন্তু একটা জাস্ট একটা সেটআপ, এটা অপারেট করলেই আমরা রেজাল্ট পাবো। কিন্তু এই যে অপারেট করব, এর ভিতরে মেকানিজমটা কি, এইটা কিন্তু আমরা শিখতেছি। তো আমরা বেসিক জিনিস আমাদের সবাইকে জানতে হয়। তারপরে অ্যাপ্লাইড লেভেলে আরো তোমার প্রফেশনাল অনেক সফটওয়্যার ডেভেলপ হয়ে গেছে। আবার নিজেও যদি হায়ার স্টাডি করো, এটা একটা প্রোগ্রাম কোডের মাধ্যমে লিখে খুব সহজে কিছু ইনপুট ডেটা দিলে, ইনফ্লো হাইড্রোগ্রাফ দিলে সরাসরি আউটফ্লো হাইড্রোগ্রাফ চলে আসবে। তো এইটা সম্ভব। আরো অনেক অনেক জটিল জটিল সিচুয়েশনকে ওরা ম্যাথমেটিক্যালি সলভ করতে পারে। তো এটাই মেথড, এটাই কনসেপ্ট, কিন্তু এইভাবে আমাদের টেবুলার ফর্মে লিখে লিখে করতে হয় না। একটা ম্যাথমেটিক্যাল মডেলের মাধ্যমে খুব সহজে ইনপুট ডাটা দিয়ে দিচ্ছে, আউটফ্লো চলে আসছে, কার্ভ সহ সবকিছু একসাথে দেখাচ্ছে। তুমি যেমন এক্সেলে একটা মডেল করতে পারো, কতগুলো আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো যেটা চেঞ্জ করতে হয়, যার উপরে ডিপেন্ড করে অন্য রেজাল্ট আসে। সে একটা বিল্ডিং অ্যানালাইসিস করতেছো, এখানে কি কি লোড তুমি দিচ্ছ, এই লোড গুলো দিলে শিয়ার, বেন্ডিং এবং ল্যাং, একটা মেম্বারের ল্যাং তো তুমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে দিয়ে দিলা।
তো এই ভ্যালুগুলো দিলে পরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সব রেজাল্ট চলে আসতেছে। হ্যাঁ, ফাইনালি রিইনফোর্সমেন্ট কয়টা দিতে হবে, কত ডায়া। তো এইটাই আর কি, আসলে এটা মডেলের মাধ্যমেই ইনপুট ডেটাটা দিয়ে দেওয়া হয়, তারপরে তোমার আউটপুট ডেটা পাওয়া যায়। হ্যাঁ, এখন ফ্ল্যাট প্রেডিকশনের জন্য হ্যাঁ ওই মডেল ইউজ করে আর কি, সফটওয়্যার ইউজ করে। স্যার এগুলো তো বুঝলাম স্যার, এখন ফাইনাল এক্সামের জন্য স্যার এখান থেকে কি করবো স্যার? এখানে যে কোশ্চেনটা ছিল, মনে করো যে তোমার এখন তুমি ফাইনাল পরীক্ষায় বসছো, তোমাকে এই কোশ্চেনটা দেওয়া আছে, তারপরে তুমি যেভাবে 0C1 C2 নিয়ে করলাম এই কাজটা করবে। তোমার তো প্রত্যেকটা ডাটা করে এইভাবে অনেক সময় লাগবে স্যার একটা প্রবলেম সলভ করতেই। প্রত্যেকটা ডাটার জন্য আলাদা আলাদা ক্যালকুলেটর উঠাইতে হবে। কি করব স্যার, পরীক্ষায় গ্রাফ লাগলে না আসে টিভি প্লট করতে পারো। পরীক্ষা আসলে একদম আমি এটা অ্যালাউ করি, তোমার গ্রাফের মধ্যে পয়েন্টগুলো বসিয়ে অনেক সময় লেগে যায়। তো তুমি করবে, তবে অ্যাবসার্ট কিছু হবে না, যেহেতু তোমার ডেটা এখানে আছে, বুঝতেই পারতেছো কত ঘন্টা রেসপেক্টে কত ভ্যালু। হ্যাঁ, তুমি আই অ্যাপ্রক্সিমেশনে এটা একটা প্লট করতে হবে, তবে প্লট লাগবে এই ধরনের ফিগারে তোমার রেজাল্টটা দেখাইতে হবে। হ্যাঁ, তা না হলে তুমি আসলে আলটিমেটলি এতে গেলা না। তুমি বিভিন্ন বইতে যখন তার সলিউশন দেখবে যে ফাইনালি এই ধরনের একটা প্রেজেন্টেশন আছে। তো আমি এখানে কিন্তু স্লাইডের কোনটা যেন ছিল, রিজার্ভার রাউটিং এটা আছে, তোমার রিভার রাউটিং এ এই পার্টটা রাখা হয় না ছোট করতে গিয়ে। ঠিক আছে, এর আগে যে ম্যাথ প্রবলেমটা ছিল স্যার, পরীক্ষায় যদি ওই ধরনের আসে তখন স্যার এক্স এর ভ্যালু আমরা ওইটার জন্য স্যার গ্রাফ অনেকগুলো, তো স্যার গ্রাফ আঁকা অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে স্যার, তাহলে ওইটাই লাগবে, এটা আন্দাজি হবে না। আচ্ছা, ওইটাই লাগবে, এইভাবে সময় পাবে যদি ওইটা দেওয়া হয়, তার জন্য তোমার 20 নাম্বার কয়টা থাকলো। ভ্যালু দেখাইতে হবে স্যার এক্স এর? অন্তত 3টা ছাড়া তো কাছাকাছি আসে না, এখন 2টা করবে অন্তত। এটাতেও তেমন মানে স্ট্রেট লাইনের মানে একদমই এই স্ট্রেট লাইনে তেমন না আসলে স্যার সেই ক্ষেত্রে তখন দেখা যাবে, তখন একটা চিন্তা করে একটা সিলেক্ট করে ফেললো। স্যার আজকের মতো শেষ করে দিলে ভালো হতো স্যার। আমারও ভালো, তোমাদের কোশ্চেনে নিচ্ছিলাম। তো ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ঘুমাই গেলাম, ক্লাসটা করলাম না, কিন্তু রেকর্ডটা করতে পারলাম না।